প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সেলিব্রিটি শো। আজকে সেলিব্রিটি শোতে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি একজন গানের মানুষ। সেলিব্রিটি শোতে গানের মানুষ হিসেবে তিনি এসেছেন, কিন্তু তিনি শুধুমাত্র কণ্ঠ দিয়ে মাধুর্যতা দেখান ব্যাপারটা এরকম নন, তিনি সুরের খেলাতেও মেতে থাকেন। আমাদের সঙ্গে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক বেলাল খান। সুর যখন হৃদয় ছুঁয়ে যায় তখন তা কেবল গান থাকে না, তা হয়ে ওঠে গল্প, স্মৃতি আর জীবন। ঠিক এমনই একজন সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। বেলাল খান একজন বাংলাদেশি সুরকার, গায়ক ও সঙ্গীতায়োজক, যিনি আধুনিক বাংলা গানে আবেগ, নান্দনিকতা ও চলচ্চিত্রিক অনুভূতির এক অনন্য সংমিশ্রণ সৃষ্টি করেছেন। ১৯৮৪ সালের ২ জুলাই টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার নলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন বেলাল খান। পিতা লুৎফর রহমান খান ও মাতা বেদেনা রহমানের সন্তানদের মধ্যে তিনি সবার বড়। ২০০১ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন বিবিএ ও এমবিএ। একই সাথে বুলবুল ললিতকলা একাডেমি থেকে নজরুল সঙ্গীতে ৪ বছর মেয়াদী প্রশিক্ষণ, যা তার সঙ্গীত জীবনের ভিত্তি গড়ে দেয়। কর্মজীবনের শুরুটা ছিল ব্যাংকের চাকরি দিয়ে, কিন্তু হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সুর একদিন আর থেমে থাকেনি। চাকরি ছেড়ে পুরোপুরি সঙ্গীতে আত্মনিবেদন করেন বেলাল খান। গড়ে তোলেন প্রাচীন নামের একটি ব্যান্ড দল, নিয়মিত স্টেজ পারফরমেন্সে অংশ নেন। ২০০৯ সালে মনির খান ও বেবি নাজনীনের একক অ্যালবামে ২টি করে গান সুর করার মাধ্যমে পেশাদার সঙ্গীতে তার দৃঢ় পদচারণা। ২০১২ সালে প্রকাশিত হয় বেলাল খানের প্রথম একক অ্যালবাম আলাপন। পাগল তোর জন্য রে, এই গানটি তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। চলচ্চিত্রের জন্য প্রায় ২৫টি গানে সুর করেছেন বেলাল খান। ২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের নিশিপক্ষী গানের জন্য তিনি লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র, মিক্সড অ্যালবাম কিংবা নাটকের টাইটেল গান, সবখানে সমান দক্ষতায় নিজের কণ্ঠ সুরের ছাপ রেখে চলেছেন বেলাল খান। গ্রাম থেকে শহর, সংগ্রাম থেকে স্বীকৃতি, বেলাল খানের জীবন এক নিরবিচ্ছিন্ন সুরের যাত্রা। বাংলা সঙ্গীতের ভুবনে তার সুর আজও বলে চলে ভালোবাসা, বেদনা আর জীবনের গল্প। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আজকে নতুন কি কি কাজ আমরা পাচ্ছি সামনে আপনার কাছ থেকে? নতুন বেশ কিছু কাজ রিলিজ হলো। এর ভিতরে উল্লেখযোগ্য যদি বলি, বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির থিম সং করেছি। মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম। অনেক বড় পরিসরে এই কাজটা হয়েছে। আমি, কণা, নদী, সজীব, আমরা সবাই মিলে গিয়েছি, খুব আনন্দ করে এই কাজটা করেছি। এর বাইরেও আমার এবং পড়শির ডুয়েট গান রিলিজ হওয়ার পথে, ভেরি সুন গানটা রিলিজ হয়ে যাবে। বেশ কিছু মুভির কাজ পেন্ডিংয়ে আছে, এগুলো সময় মতো চলে আসবে। সাম্প্রতিক আপনি সৌদি আরবে গিয়েছিলেন গান শোনাতে, প্রবাসী ভাইদের রিয়াদে গিয়েছিলেন, সেখানে কেমন অভিজ্ঞতার সঞ্চার হলো? রিয়াদের শোটা আসলে মানে দেশ থেকে আমরা যেরকম এক্সপেক্ট করে গিয়েছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি। কারণ এত ক্রাউড, আসলে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি আমাদের যারা আছেন, রেমিটেন্স যোদ্ধারা, তাদের গান শোনাতে পেরে এবং এভাবে সরাসরি গান শোনানোর সুযোগ বড় পরিসরে খুব কম হয়েছে। রিয়াদ সিজনের শোটা আসলে এত বেশি ক্রাউড ছিল। এই শোটাতে আমি ছিলাম, আসিফ ভাই ছিলেন, মনির ভাই ছিলেন। আসলে আমাদের মানে আউট অফ মানে থিঙ্কের বাইরে ছিল। প্রত্যেকটা গান যখন আমরা শুরু করি, শেষটা এবং পুরো গানটাই অডিয়েন্স একসাথে গায়, আসলে এটা মানে স্বপ্নের মতো। আর গানটা তো আপনার কাছে ইমোশনের মতো, আপনি যে শুধু কণ্ঠ দিয়ে গান করেন ব্যাপারটি এরকম না, সঙ্গীত আপনার আষ্টে পৃষ্ঠে জুড়ে আছে। তো সেই দর্শকের কাছ থেকে যখন রেসপন্স পাওয়া যায়, সেটা মনে হয় আপনার কাছে অনেক প্রেশাস। একদম একদম। আমি জানি যে আপনি ব্যাংকে চাকরি করতেন, আরও অনেক কিছু করেছেন, কিন্তু গানে থিতু হয়েছেন। সেই জার্নিটা কেমন ছিল? পড়াশোনা শেষ করার আগ থেকেই গানের সাথে আমার বসবাস শুরু হয়ে গেছিল। আমি যখন অনার্স থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারে পড়ি, তখন আমি অনেকের জন্য গান কম্পোজ করতাম। অনেকেই গিয়েছেন আমার গান ওই সময়টাতে। অ্যাজ এ স্টুডেন্ট থাকা অবস্থায় হল লাইফে ছিলাম, জসীমউদ্দিন হলে ছিলাম ঢাকা ইউনিভার্সিটির।
হলে থেকেই ওই সময়টাতে আমাদের দেশের অনেক নামি দামি সিঙ্গারের গান করেছি। তো এই গানগুলো করার উদ্দেশ্য ছিল আসলে গান কিভাবে তৈরি করতে হয় সেগুলো শেখা, বোঝা, ইন্ডাস্ট্রির সাথে নিজের একটা অ্যাটাচমেন্ট তৈরি করা। তারপরে আমার নিজের যে জনরা অথবা আমি কোন টাইপের গান করা উচিত আমার চারপাশে যে বন্ধুবান্ধব ছিল তাদের সাথে একটা পরামর্শ ছিল। ফাইনালি যে গানটা দিয়ে শুরু হয়েছিল আমার সঙ্গীতের শুরুটা, পাগল তোর জন্য সিনেমার গান। তো এটার একটা ডিফারেন্ট গল্প আছে। সেই গল্পটা কি আমরা হ্যাঁ, শুনবো? বাট এই যে মানে গানের সাথে বসবাস করছি, গান কিভাবে তৈরি হচ্ছে, একটা গান লিরিসিস্টের কাছ থেকে কিভাবে নিয়ে সেটা একদম বাজার পর্যন্ত আসতে হয়, এগুলোর যে প্রত্যেকটা ধাপে ধাপে যে আলাদা আলাদা গল্প আছে, শেখার আছে, মানে নানা ধরনের এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে একটা গান অডিয়েন্স পর্যন্ত আসে। এগুলোর আমার উদ্দেশ্য ছিল যে এই জার্নিটা আসলে আমি একদম কাছ থেকে দেখতে চাই, শিখতে চাই, বুঝে শুনে গান নিয়ে কাজ শুরু করব। যখন মোটামুটি বোঝাপড়াটা হয়ে গেল গানের সাথে, দেন তো আমি ডিসাইডেড যে আমি তো গানের সাথেই থাকবো, তাহলে তো আমার আর অন্য কিছু করার সুযোগ নেই। আমার ব্যাংকিং বা বাংলাদেশ বেতারে জয়েন করেছিলাম, সেই সব কিছু ছেড়ে দিয়েই ফাইনালি গানের সাথে বসবাস শুরু করলাম। বাহ! তো ওই গানটি কি আমাদেরকে 2 লাইন শোনাবেন, যে গানটি দিয়ে সবাই আপনাকে অনেক ভালোবাসা দিয়েছে, পাগল তোর জন্যে রে পাগলে মন? গানটি ছিল জুলফিকার রাসেলের লেখা, মঈন বিশ্বাস পরিচালিত পাগল তোর জন্য চলচ্চিত্রের, আমার নিজেরই সুর করা ছিল। পাগল তোর জন্যে রে পাগলে মন, পাগল তোর জন্যে রে পাগলে মন, মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, দূরে গেলে মন বোঝে তুই কত আপন, পাগল তোর জন্যে রে পাগলে মন, পাগল তোর জন্যে রে পাগলে মন, পাগল। আমরা সবাই জানি আপনি একজন গান পাগল মানুষ। এই গান যেমন ভালোবাসা এনে দিয়েছে দর্শকদের কাছ থেকে, তেমনি এনে দিয়েছে সম্মান, সম্মাননা। আপনি 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। প্রথমবার সেই কথাটা যদি আমি বলি, যে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে নিশিপক্ষী গানে সুরকার হিসেবে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পরবর্তীতে আপনি সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সেই অনুভূতিগুলো কেমন আপনার? অনুভূতিগুলো আসলে এতটাই আনন্দের। ফার্স্ট যখন 2014, তখন তো আমি কেবল যাত্রাটা শুরু করেছিলাম, অল্প কিছু কাজ হয়েছে, সম্ভবত 4টি কি 5টি সিনেমার অ্যাজ এ কম্পোজার, সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে, কিছু সিনেমাতে আমি গিয়েছিও। এরকম অ্যাচিভমেন্টটা যদি প্রথমবারের মতো হয় এবং বয়স কম থাকে, তো আমার জায়গায় যে কেউ থাকলে একই ধরনের অনুভূতি হয়তো, আই থিঙ্ক, মানে বিশ্বাস করতে পারছিলাম না। আর দ্বিতীয়বার 21, আই থিঙ্ক। তো সঙ্গীত পরিচয়, ততদিনে আমি অনেক কাজ করেছি, অনেক ধরনের মানে ডিফারেন্ট ওয়ার্কের সাথে আমার মানে মানে এক্সপিরিয়েন্স হয়েছে। এই অনুভূতিগুলো আসলে একদম প্রপারলি বলে বোঝানোর মতো না, এগুলো অ্যাবজর্ব করার বিষয়, অনুভবের বিষয়। আপনি তখন বলছিলেন যে আপনি অনেক নামকরা শিল্পীদের জন্য সুর করেছেন। আমি যদি কিছু নাম নিয়ে আসি, শ্রদ্ধেয় বেবি নাজনীন, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, মনির খান, এবং তার পরবর্তী প্রজন্মে যদি আমি বলি পড়শি, কণা, ন্যান্সি, সবার জন্য, লিজা, সবার জন্য। তো এই জার্নিটা একটু শুনতে চাই, যে সঙ্গীত শিল্পী বেলাল খান, সুরকার বেলাল খান, সঙ্গীত পরিচালক বেলাল খান। সুরটার সাথে আমার বসবাসটা না একদমই ছোটবেলা থেকে। এটা আমাকে কেউ শিখিয়েও দেয়নি, কেউ বলেনি যে তুমি গান সুর করো। আমার যেটা হতো, আমার মনে আছে যখন আমি ক্লাস 8 এই সময়টাতে পড়ি, একদম কিশোর বয়স, তখন অন্তমিল কিছু পেলে আমার বন্ধুরা যখন কবিতা মুখস্থ করতো, আমার না মুখস্থ হতো না। মুখস্থ বলতে গেলে, টিচারদের সামনে বলতে গেলে আমি ভুলে যেতাম। দেন আমি কেমনে আমি জানি না, হঠাৎ করে মাথায় আসলো যে এটা একটু সুর করে গাইতো। ফর এক্সাম্পল, যে কোনো কবিতা, ছোটবেলার যে আমাদের টেক্সটের যে কবিতাগুলো থাকে, সেগুলো যখন আমি সুর করে গাইতাম,
দেখতাম আমার কোনো মানে মাথায় থেকে যেত, কখনো ভুল হতো না। এবং পরীক্ষার হলেও কবিতা যখন লিখতে হতো, আমি ওই গুনগুন করে গাইতাম আর লিখতাম। এটাতে আমি আনন্দ পেতাম। এরপর যেটা হলো, এসএসসি শেষ হলো, ইন্টারমিডিয়েট শেষ হলো, ইউনিভার্সিটির সময় তো অফুরন্ত সময়। তখন বন্ধুবান্ধবরা অনেকে কবিতা লেখে, কেউ অন্তমিল দিয়ে কবিতা লেখে, কেউ আবার গদ্য কবিতা লেখে। যাদের কবিতার অন্তমিল থাকতো সেগুলো আমি ওদের কাছ থেকে চেয়ে নিতাম। নিয়ে আমি পরের দিন দেখা গেল আজকে ওর কারো কোনো ফ্রেন্ডের কবিতা প্রকাশিত হয়েছে, সে একটা ট্রিট দিচ্ছে টিএসসিতে, সবাইকে দুপুরে লাঞ্চ করাচ্ছে, কিংবা আমাদের সাথে গল্প শেয়ার করতেছে, এই কবিতাটা কেমনে লিখলো, কাকে নিয়ে লিখলো, কীভাবে লিখলো। অন্তমিল থাকলে আমি বললাম যে এটা আমাকে একটু দাও। পরের দিনে আমি আবার ওই বন্ধুবান্ধবের যে আমাদের যে একটা কমন সার্কেলের যে আড্ডাটা ছিল, সেইখানে আমি কাউকে না জানিয়ে চল একটা গান শোনাই তোদের। ওর কবিতাটা দেখা গেল ওকে সুরে শোনাতাম, তো ও এক্সাইটেড হয়ে যেত যে এটা কীভাবে কী করলি। আমি বললাম যে এটা এমনি এমনি হয়ে গেছে। এইভাবেই শুরুটা হয়েছে। প্রচুর কবিতা, প্রচুর অন্তমিলওয়ালা, মানে যে কোনো কিছু, এগুলো আমি সুর করে 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 রাখতাম। এবং সুর করলে যেটা হতো, মাথায় আমার থেকে যেত, পুরোটা না থাকলেও 2 লাইন কিংবা 4 লাইন মাথায় থেকে যেত। এভাবে করতে করতে হঠাৎ করে মনে হলো যে আমি তো এটাকে একটা গানের মতো করে সুর করতে পারি। আড্ডা দিতে দিতে কেউ কেউ গান লিখে দেখাতো, যে দেখতো এটা গান হয়েছে কিনা। এত ফরম্যাট তো বুঝতাম না, কিন্তু সুর করে ফেলতাম। এমন হয়েছে ইনস্ট্যান্ট সুর করে ওদেরকে শুনিয়েছি, 2টা 3টা সুর শুনিয়েছি। ওরা বলতো যে এটা ভালো হয়েছে, ওটা রেকর্ড করে। এখন এগুলো রেকর্ড করে রাখবো, কোথায় রাখবো? তারপরে যারা এই মিউজিক লাইনে কাজ করতো, বন্ধুবান্ধব সিনিয়র যারা ছিলেন, তাদের সাথে শলা পরামর্শ করে আমার মামার কাছে, আমি মামা সিঙ্গাপুর থাকতেন, মামাকে বললাম যে আমাকে একটা ওয়াকম্যান গিফট দেন। কত তখনও সালের দিকে এই এইটা গল্পটা? ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়েছিলাম 2-3 সেশনে, 4-5-এর ঘটনা বলছি আচ্ছা। আমি। তখনও প্রচুর সিডি মার্কেটে বিক্রি হতো, হ্যাঁ। সিডি বিক্রি হতো, ক্যাসেট বিক্রি হতো। নতুন নতুন শিল্পীর ক্যাসেট আসলে সেগুলো এই সিডি শপ থেকে গিয়ে শুনতাম, দাঁড়িয়ে থেকে শুনতাম। এগুলোর ভিতরেই আছি পড়াশোনা, এই গান বাজনা, আড্ডা আর সিডির এই প্রসেসগুলো সার্চ করছি কোথায় কীভাবে তৈরি হয়। এগুলো করতে করতেই মামা আমাকে সিঙ্গাপুর থেকে ওরকম একটা ওয়াকম্যান গিফট দিলেন। ওটাতে টিডিকে 90 মিনিটসের ব্ল্যাঙ্ক ক্যাসেট পাওয়া যেত বাজারে, সেটা এনে ওটার ভিতরে এবার যা সুর করতাম সব রেকর্ড করতাম, রেকর্ড করে রেখে দিতাম। এই রাখতে রাখতেই কখনো কখনো আমার হাতে কোনো কাগজ নেই কিংবা কোনো কবিতা নেই, কিংবা আমি আবার গান লিখতে পারতাম না, 2-একটা আইডিয়া আসতো, এই গুনগুন করে লা 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 দিয়ে সুরটা রেকর্ড করে রাখতাম। এই সুর থেকেই একটা লা 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 ছিল পাগল তোর জন্যের। ও! এবং এটারও আরও অনেক বড় পরিসরে বন্ধুবান্ধবদের অনেক ইনফ্লুয়েন্স আছে। এক বন্ধু ছিল, সে প্রায়ই বলতো যে দোস্ত আমি তো ওর জন্য খুব পাগল। এই পাগল পাগল শব্দটা শুনতে শুনতে মাথায় আসলো পাগল তোর জন্য রে। এই পাগল তোর জন্য দিয়ে আমি সুরটা তৈরি করে রেখে দিলাম রেকর্ড করে। ফাইনালি যখন ডিরেক্টরের সাথে পরিচয় হলো, সেও এই সুরটা পছন্দ করলো এবং বলে দিল যে এই শব্দটা রেখে, এটা রেখে গানটাকে আপনি কাউকে দিয়ে লেখান। দেন জুলফিকার রাসেল অ্যাড হলেন, উনি গানটা লিখে দিলেন। তারপরের গল্পটা তো অনেকেরই জানে। সবাই জানে যে দর্শকরা কত ভালোবেসে গানটিকে আপন করে নিয়েছে। এবং স্টিল আমার কোনো গান যদি মানে করতে হয়, কোনো ওয়ার্ডারি কাজ কিংবা আমার নিজের জন্য আমি গান তৈরি করি, যার কাজই হোক, ম্যাক্সিমাম সুরই আমি ইনস্ট্যান্ট করে ফেলি। ও! অত ভেবে চিনতে এটা এই হবে ওইটা ওই হবে, আমার মাথায় যা আসে সেটা শুরু করে ফেলি। তৎক্ষণাৎ আপনি সুর করে ফেলতে পারেন। বাহ! আচ্ছা, ওই গানটি শুনতে আমার খুব ভালো লাগে। আপনার এবং লিজার 'পাখি পাখি রে তোরে শুধু ডাকি রে।' এই গানের কোনো গল্প আছে? এই গানের গল্প তখন আসলে কোভিড সিচুয়েশন কেবল শুরু হয়েছে, আচ্ছা, তো সব বাচ্চারা স্কুল কলেজ সব বন্ধ না। বন্ধ। তো আমার ছেলে মেয়ে বাসায় বসে ওরা গান শোনে, ওরা বিটিএসের গান শোনে, ইংলিশ গান শোনে, ড্যান্স বিটের গান শোনে, কারণ সবার একটা লোনলি মোমেন্ট যাচ্ছে, ঘর থেকে বের হতে পারছে না। আমরাও একটা ভীতিকর অবস্থা, দমবন্ধ পরিবেশে থাকতেছি। তো আমি যখন স্যাড গান শুনি, কিংবা আমার সুরগুলো তো মেলোডি কিংবা হ্যাঁ। স্যাড, তো আমার ছেলেমেয়েরা বলতেছে যে বাবা তোমাদের গান সব মেলোডি, এগুলো আমার ভাল লাগে না শুনতে, একটা রিদমিক গান শোনো, আমাকে একটা রিদম শোনালো, এইরকম বিটের গান একটা বানাও না বাবা। দেন আইডিয়া আসলো, আবার বাচ্চাদের জন্য সহজ লিরিক্স লাগবে। ওই কোভিডের ভিতরেই আমরা এই গান নিয়ে একটা গ্রুপ করলাম, এক গীতিকারকে বললাম যে এরকম কিছু ওয়ার্ড আমাকে লিখে দেন। এটার আগে সুর তৈরি হয়েছে, এই পাখি ওয়ার্ডটা দিয়েই আমি সুরের একটা ফরম্যাট করে ফেলছি। এক গীতিকারকে পাঠালাম, মুসাকে মাহমুদ, উনি গানটা
রাফ করে দিলেন। তারপরে লিজার সাথে শেয়ার করলাম, মনে হলো লিজা গাইলে ভালো হবে। লিজাকে ওই গল্পটা বললাম যে আমার ছেলে মেয়ে এরকম একটা রিদমিক গান চাচ্ছে, চলো আমরা বাচ্চাদের উপযোগী একটা গান বানাই যেটা বাচ্চারা গাইতে পারবে। এখন সব স্টেজে কিন্তু হ্যাঁ, লিজা এই গানটি গেয়ে হ্যাঁ, থাকেন, আপনিও নিশ্চয়ই আমিও গান। গেয়ে থাকি। দেন গানটা তৈরি হলো এবং এই আইডিয়াটা এক্সিকিউশন হয়েছে, প্রপার এক্সিকিউশন হয়েছে। দেশের সব মানুষ গানটাকে, বিশেষ করে বাচ্চাদের এটা খুব ফেভারিট সং। খুব পছন্দের, শোনাবেন আমাদেরকে আজকে 2 লাইন? উড়াল পাখি করে আমায় বড়ই জ্বালাতন, সেই জ্বালাতে ধিকি ধিকি ঝুলি সারাক্ষণ, সুযোগ পেলেই চতুর পাখি উড়াল দিতে চায়, মনটায় আমার খা খা করে ভীষণ যাতনায়। ও পাখি পাখি রে, তোরেই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর তোরই ছবি আঁকি রে। ও পাখি পাখি রে, তোরেই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর তোরই ছবি আঁকি রে। আচ্ছা, শিল্পীরা কিন্তু আবেগপ্রবণ হয়, শিল্পীদের অভিমান বেশি। বেলাল খান কি অভিমানী? ভেতরে 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 কখনো অভিমান হয়েছে হ্যাঁ, নিজের চারপাশে কোনো অনিয়মের প্রতি বা অবশ্যই। গানের জগতে? কারণ আমিও তো মানুষ, সবার মতো ইমোশন তো আমারও আছে। দেখা গেল একটা প্ল্যান ডিজাইন করলাম, সেখান থেকে সেটা হয়তো বা কেবল জাস্ট স্টার্ট করবো, এর ভিতরেই সামওয়ান আইডিয়াটা এনাদের কারোর সাথে শেয়ার করেছে, সেটা লিক আউট হয়ে গেছে, আমার প্ল্যানটা এক্সিকিউশন হয়েছে অন্য মানুষের মাধ্যমে, মানে তখন অভিমান হয়, হয়তো বা বলি না, এরকম অনেক হয়েছে। কিংবা কোনো শোজ কাছের মানুষের সাথে শেয়ার করেছি, সে আবার যাদের শো অ্যারেঞ্জারদের সাথে পার্সোনালি নক দিয়ে আমি নাই সামওয়ান ইন, এরকম অনেক কিছুই তো হয়, অনেক এটা কিছুই তো হয়। কম বেশি তো তোমার জানার কথা। সব থেকে বড় পাওয়া হচ্ছে দর্শকদের, ভক্তদের ভালোবাসা, যেটা আপনি একদম পেয়েছেন। এটাই, সব কিছুর পরে যখন একটা কাজ মার্কেটে আমরা হুম। নিয়ে আসি অনেক পরিশ্রমের পর, সেটা যখন সবার ভালোবাসায় মানে অ্যাকসেপ্টেড হয়ে যায়, তখন সব কিছু ভুলে যাই। একেবারে ভালোবাসা, সম্মান, এগুলোর থেকে আসলে বড় কি হতে পারে, সেগুলো তো আপনি জীবনে Definitely. পেয়েছেন। তো এই যে এখন যারা দর্শক আছে, শ্রোতা আছেন, তারা তো খুব সহজে ভালো লাগার কথা, এমনকি খারাপ লাগার কথাও জানাতে পারে সোশ্যাল মিডিয়ার বদৌলতে। আর সরাসরি দেখা হওয়ার সুযোগ পেলে তো কথাই নেই। তো বেলাল খানের কোনো একজন ভক্তের গল্প শুনতে চাই। অসংখ্য এক্সপিরিয়েন্স আছে। আমি রিসেন্ট বলি, রিয়াদ শোয়ের কথা বলি। আই থিঙ্ক এখান থেকে, রিয়াদ থেকে জেদ্দা অনেক দূর। অনেক দূর। হ্যাঁ, প্রায় আমার সোফার যতটুকু আইডিয়া আছে যে 800 কিলো আচ্ছা। ডিস্টেন্স, প্রায় 7-8 ঘন্টা লাগে যেতে এবং আসতে। তো আমরা যে হোটেলে ছিলাম সেখানে কিছু রেস্ট্রিকশন ছিল, যেহেতু গভর্নমেন্ট শো ছিল, চাইলেই কেউ আমার সাথে দেখা করতে পারতো না। তো এই জেদ্দা থেকে একজন এসে ড্রাইভ করে এসছে, এরকম 7 ঘন্টা ড্রাইভ করে এসে সারাদিন ওয়ার্ক করছে, ওয়ার্ক শেষ করে, তার জব শেষ করে ড্রাইভ করে ভোরে এসে পৌঁছে, এসে পৌঁছানোর পর ওই সময়টা তো দেখা গেল আমি হয়তো বা হোটেলে ঘুমাচ্ছি, সে গাড়িতেই পার্ক করে সেখানেই ঘুমাচ্ছে, সারা দিন টেক্সট করতেছে। পরের দিন মানে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, তখন আমি খেয়াল করেছি যে কেউ আমাকে বারবার টেক্সট করছে কিংবা ফোন করতেছে। তারপরে তার সাথে আমি যখন কানেক্ট হই, সে যখন এটা বলল যে শুধু আমি হয়তোবা শো দেখতে পারবো না আপনার, কারণ আপনার শো শুরু হবে একদম রাতের দিকে, 10টার দিকে আপনি স্টেজে উঠবেন, কিংবা 11টায়, ততক্ষণ পর্যন্ত আমি থাকতে পারবো না। ওর পার্সোনাল মানে মোবাইল অ্যাক্সেসরিজের শপ, আমাকে আবার ফিরে যেতে হবে, আমি আপনার সাথে একটু দেখা করবো, একটু কথা বলবো, আমি চলে যাব। আর যদি সুযোগ হয় আমার পছন্দের গানটা আপনি স্টেজে গাইন। আহা, এটার জবাব আমি কিভাবে দেব? এই পাগলামি আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন? এই এরকম ভালোবাসা অসংখ্য আপনি পাবেন পাগলামি কোনো আছে। কিছুতে? আহা, মনে রাখার মতো স্মৃতি তৈরি করে এসেছেন রিয়াদে। একদম। আচ্ছা, এছাড়াও তো আপনি দেশের বাইরে গেছেন। হ্যাঁ, কাতারে শো করেছি, সিঙ্গাপুরে শো করেছি, অনেক দেশই তো আমাদের শো হয়, ইউএসএ শো করেছি, লন্ডনে শো করেছি। এরকম বিচিত্র পাগলামি আছে। এর থেকে বড় পাওয়া আসলে হয় না, তাই না? এগুলো যখন সামনে আসে না, তখন মনে হয় যে জব ছেড়ে দিয়ে গানের সাথে যে বসবাস করার ডিসিশনটা নিয়েছিলাম, আই থিঙ্ক আমি রাইট ট্র্যাকে আছি। আমরা বেলাল খানের ছোটবেলা থেকে একটু ঘুরে আসি। টাঙ্গাইলে বেড়ে ওঠা, আমি যদি ভুল না করি। টাঙ্গাইলের সখীপুরে নলুয়া গ্রামে। আচ্ছা, সেখানে বেলাল খানের জীবনযাপন কেমন ছিল? ছোটবেলার কোন কথাগুলো খুব মনে পড়ে? আমার বন্ধু ছিল,
খুব ক্লোজ কয়েকজন থাকে না, হুম। মিজান ছিল, বাবু ছিল, মুক্তা ছিল। তো মিজান নামে যে ফ্রেন্ডটা ছিল, ওর একটা সিডি শপ ছিল। আচ্ছা। তো আমার আসলে সব গানের ধরন ছোটবেলা থেকে এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট শিল্পীর গান শোনা, এগুলো তো কিনে শোনার সুযোগ খুব কম ছিল। ওই সময় সিডি ক্যাসেট কেনার টাকা তো আসলে অ্যারেঞ্জ করার সুযোগ ছিল না। তো এই বন্ধুর দোকান থাকার কারণে যেটা হতো, ও প্রায়ই আমাকে বলতো, দোস্ত একটু বস তো, আমি আসতেছি। দেখা গেল 2 ঘন্টা আসেনি। আমি করতাম কি, ওর যে ওই সেল করার জন্য সিডি থাকতো, একটা নতুন সিডি 5 কপি থাকতো, একটা আমি ভেঙে ফেলতাম, ভেঙে ফেলে পুরোটা শুনতাম। এরকম প্রায়ই ওর দোকানে গিয়ে গিয়ে সব সিডি আমি ওখানে শুনে শুনে এই নতুন গান যত আসতো সবই শুনতাম। ওর দোকানে বসে আমরা এরকম 5-6 জনে, এমন হতো যে সারা দিন আড্ডা দিতাম। আড্ডার ফাঁকে ফাঁকে নতুন ক্যাসেটের গান শুনতাম। বাচ্চু ভাইয়ের নতুন অ্যালবাম আসলে, জেমস ভাইয়ের নতুন অ্যালবাম আসলে, আসিফ ভাইয়ের নতুন অ্যালবাম আসতো, সবার আগে আমরা শুনতাম। আমি কয়েকজন শিল্পীর নাম বলবো, তাদেরকে একটি করে প্রশ্ন করতে হবে যে কাকে আপনি কি প্রশ্ন করবেন। সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা, তার কাছে আপনি কি জানতে চাইবেন? কণা তো আমাদের ইন্ডাস্ট্রির দুষ্ট কোকিল। দুষ্ট কোকিলের কাছে জানা, কি জানবো, তার সাথে আমার প্রায়ই কথা হয়, আজকেও কথা হলো। সঙ্গীত শিল্পী ন্যান্সি, তাকে কি প্রশ্ন করতে চান? ন্যান্সি আপুর সাথে আমার একটা মান অভিমান আছে। সে কী কারণে আমার প্রতি একটু অভিমানী আমি জানি না। এই অভিমান থাকার কারণেই ন্যান্সির সাথে আমার আর কোনো গান হয়ে ওঠেনি। আসলে আমি জানতে চাইবো আসলে তার অভিমানটা কিসের, কেন আমাদের আর কোনো গান আসে না। আচ্ছা, পড়শিকে কি প্রশ্ন করবেন? পড়শি সবসময় আমার সাথে কানেক্ট। পড়শির সাথে এই বছরের শেষেই, যেটা শুরুতেই বললাম যে আমাদের নতুন গান আসছে। লিজা। লিজার সাথে সামনে বেশ কিছু একসাথে শো হবে। সেইখানে লিজা বলবে, পাখি আমি আগে গাবো না ও আগে গাবে। আচ্ছা, বেলাল খানের প্রিয় ব্যক্তিত্ব? বাবা মা, শ্বশুর শাশুড়ি, আচ্ছা, স্পেশালি আমার শ্বশুরের কথা বলবো। তার পার্সোনালিটি মানে আমার এখনও আমি অবাক হই। আপনার অনুপ্রেরণাকে সঙ্গীতের ভুবনে? আমার ওয়াইফ একদম লম্বা সময়ের যে মানে পার্টনার। আচ্ছা, না আমি বলছিলাম যে যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, কোনো একজন লেজেন্ড। ওকে, শুরুটা হয়েছিল আমার মামা আবু বকর সিদ্দিক। সে আমাদের গ্রামের সবচেয়ে মানে ফেমাস, বলতে পুরো আমাদের টাঙ্গাইলের ভেতরেই। তার গান গাওয়া দেখি আমার ভেতরে আসলে শুরু হয়েছিল যে আমিও সঙ্গীত শিল্পী হব। আচ্ছা, সঙ্গীত শিল্পী না হলে বেলাল খান কি হতেন? বিজনেস করতাম। আচ্ছা, কখনো যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন যে গলায় আওয়াজ নেই বা গান করতে পারছেন না, তখন আপনি কি করবেন? এরকম আমার হয়েছিল, কিন্তু হ্যাঁ, সিরিয়াসলি হয়েছিল। আমার টনসিলের অপারেশন করলাম, টনসিলটা ফেলে দিতে হয়েছে। টনসিল এবং সাইনাসের প্রবলেম ছিল আমার লম্বা সময় ধরে। পরে ডাক্তারের সাথে কনসার্ন করে আমরা ডিসিশন নিলাম অপারেশন করব। অপারেশনের পর ডাক্তার বলল অ্যাটলিস্ট 40 ডেজ তোমার কোনো ধরনের আওয়াজ করা যাবে না। এবং অপারেশনের 3-4 দিন পর্যন্ত যখন আমার সেন্স স্বাভাবিক হলো, সব কিছু স্বাভাবিক, দেখতাম আমি টুকটাক নিচু আওয়াজে কথা বলতে পারি, বাট গান তো দূরের কথা, আও করতে পারি না। আমার কান্না এবং আমার কষ্টটা কে দেখে ওই সময়? তো ফ্যামিলি মেম্বাররা সবাই বললো যে না, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ডাক্তারের সাথে বারবার কথা বলি, সময়ে সময়ে ডাক্তারকে বিরক্ত করি যে আপনি বলছেন ঠিক হয়ে যাবে, কই আপনি কেন অপারেশন করলেন, এই কাজটা আপনারা কেন করলেন? 7 দিন হয়ে গেল, আমি এখনও কথাই বলতে পারি না, গান তো অনেক দূরে। ফাইনালি মানে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। মিউজিক ইন্ডাস্ট্রিতে বেলাল খানের বন্ধুকে? এটা আমি আসলে ওইভাবে ভেবেই দেখিনি কখনো। আমার যারা কলিগ, সবার সাথে আমার ধারণা কারোর সাথে আমার কোনো মানে সম্পর্কের কোনো ধরনের ঘাটতি নেই, বাট কে যে বন্ধু এটা খুঁজে বের করতে হবে। অবসর সময়ে গান ছাড়া কি করা হয়? আমার ছেলের সাথে সময় কাটাই। সে আবার খুবই এই টেকনোলজির আপডেট এগুলো তার মাথায় গিজ করে, হুট করে বলবে যে বাবা এটা এরকম হয়েছে, তুমি কি জানো? আমি কই থেকে জানবো, আমি ওটা তো আজকেই তো শুনলাম এটা। এবার আমার বললাম যে তুই এটা সম্পর্কে প্রথম থেকে বলো।
প্রথম থেকে বলো আর এটার সাথে আমার পরিচয় আছে কিনা সেটা না আগে জিজ্ঞেস করবা, আমি তো এটাই জানি না আর এটার আপডেট হয়েছে সেটা করতে জানবো। এই মুহূর্তগুলো খুব পবিত্র। বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের জন্য কি বলবেন? বাংলাদেশ টেলিভিশনের সকল দর্শকদের বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা রইল। আর আমরা অনেক চেষ্টার পর সুন্দর সুন্দর গান করি শুধুই আপনাদের জন্য। আমাদের এই গানগুলো আপনারা শুনে যৌক্তিক মতামত জানাবেন আর বাংলা গানকে সবসময় সামনে রাখবেন। ওয়ার্ল্ডের সব গানই শুনুন, বাংলা গানকে সবসময় সামনে রাখবেন। এটি আমাদের এই গানের ভেতরেই আমাদের আসলে নিজস্বতা, আমাদের পূর্বপুরুষের অনেক অনেক অবদান, সেগুলোই আমরা আসলে আপনাদেরকে নতুন করে নতুনভাবে নতুন মোড়কে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। এই কারণেই বলবো যে আমাদের গানগুলোকে আপনারা একদম মন থেকে ভালোবাসুন। বেলাল খানের ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চাই। আপাতত গান নিয়ে আছি, আনন্দ পাচ্ছি গানে, গান নিয়েই থাকার প্ল্যান। তো আমার যারা শ্রোতা আছে তাদের অভিযোগ গান কেন কম করি, তো এই জায়গাটাতে একটু মনোযোগী হচ্ছি, একটু বেশি সংখ্যা গান প্রকাশ করতে চাই আগামী দিনগুলোতে। আর কিছু অপূর্ণ ইচ্ছা আছে যেগুলো হয়তোবা যদি ছেলেমেয়েরা পূরণ করতে পারে, ওদের সাথে সেগুলো নিয়ে ডিসকাস করছি। আমার ছেলের মাধ্যমে যদি সেই অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে পারি, এইটাই আপাতত চাওয়া। তো একদম শেষ দিকে চলে এসেছি। আজকের মতো আমি কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তবে যেহেতু আপনাকে পেয়েছি, সুরে সুরে অবশ্যই বিদায় নিতে চাই। তো কথায় কথায় বিদায়ের পর গানের সুরে আজকে দর্শকদের থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সেলিব্রিটি শো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী সেলিব্রিটি শোতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবার জন্য শুভকামনা। চোখ বলে জলে যাও, মন বলে পাহাড়ে, মা শুনে বকা দেয় আমি কই যামু আহারে। চোখ বলে জলে যাও, মন বলে পাহাড়ে, মা শুনে বকা দেয় আমি কই যামু আহারে। ঘরের মাঝে আমার মনও নাই, প্রেমে পড়ার কারণও নাই, মাঝে আমার মনও নাই, প্রেমে পড়ার কারণও নাই। কি কারণে তবে আমি খুঁজে মরি কাহারে, আহারে আহারে। চোখ বলে জলে যাও, মন বলে পাহাড়ে, মা শুনে বকা দেয় আমি কই যামু আহারে।